প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থা বিবরণী অধ্যায় থেকে সৃজনশীল 11। দেখতে পাচ্ছ এটার ক দাগে বলা আছে যে নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি দুইটি স্থায়ী সম্পদ রয়েছে। প্রথমটি হচ্ছে আসবাবপত্র আর দ্বিতীয়টি হচ্ছে যন্ত্রপাতি। আসবাবপত্র বাবদ মূল্য দেওয়া হচ্ছে 24,000 টাকা। আর সমন্বয়ে বলা আছে যে স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করতে হবে, যার জন্য আমরা এই 24,000 উপর 10% অবচয় 2400 টাকা ধার্য করেছি। সেমভাবে আমরা যন্ত্রপাতি টাকা পেয়েছি রেওয়া মিলে 90,000 টাকা, তার উপর আমাদের 10% অবচয় ধার্য করতে হবে। আর 90,000-এর 10% অবচয় হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা এটা থেকে একটা বিয়োগ করে এই ব্যালেন্সটা পেলাম। আবার এই 90,000 থেকে আমরা 9,000 টাকা বিয়োগ করে আমরা 81,000 টাকা ব্যালেন্সটা পেলাম। আর এই দুইটা ব্যালেন্স যোগ করে আমরা মোট স্থায়ী সম্পদ টাকাটা পাচ্ছি 1,02,600 টাকা। এটাই হচ্ছে আমাদের মূলত ক দাগের উত্তর। এখন আমরা সলিউশন করবো এটার খ দাগ। এটার খ দাগে বলা আছে যে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, মানে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার কথা বলা হয়েছে। কারণ আমরা জানি যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা মূলত নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি। তাহলে বিশদ আয় বিবরণী মূলত আমাদের টাকার করা হয় তিনটি টাকার ঘর দিলাম, আর একটি হচ্ছে বিবরণের ঘর। আর এটা শুরু হয় বিক্রয় থেকে, একদম বিক্রয় থেকে শুরু হবে, একদম লাস্টে আমরা নিট মুনাফাটা আমরা বের করতে পারবো। তাহলে বিক্রয়ের কাজটা প্রথমে আমাদের করতে হয় দ্বিতীয় কলামে। বিক্রয়ের টাকা দেওয়া আছে রেওয়া মিলে 1,20,000 টাকা। আর রেওয়া মিলে বলা আছে বিক্রয় ফেরত 3,000 টাকা, যার জন্য আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিলাম। আর ধারে বিক্রয় নেই বিধে আমরা এই কাজটা করতে পারলাম না। শুধু বিক্রয় থেকে বিক্রয় ফেরতের টাকাটা বাদ দিয়ে আমরা নিট বিক্রয় পেয়ে গেলাম 1,17,000 টাকা। আর ফেরতের পরিমাণ ছিল এখানে 3,000 টাকা। তাহলে নিট বিক্রয় হচ্ছে আমাদের 1,17,000 টাকা। নিট বিক্রয় করার পরে আমাদের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, লিখতে হবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় শুরুই হয় মূলত প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে। প্রারম্ভিক মজুত পণ্য বাবদ টাকাটা প্রশ্নে বলা আছে যে 20,000 টাকা। এটা বলা আছে আমাদের রেওয়া মিলে। আমরা অবশ্যই সকল কাজই দ্বিতীয় কলামে করবো, শুধু ক্রয়ের কাজটা আমরা প্রথম কলামে করব, যার জন্য 20,000 টাকা আমরা দ্বিতীয় কলামে লিখেছি। তারপরে ক্রয় বাবদ টাকা আছে 80,000 টাকা। আমি আগেই বলেছি যে ক্রয়ের কাজটা প্রথম কলামে করতে হয়। ক্রয় থেকে ধারে ক্রয় থাকলে যোগ করতে হয়, আর ক্রয় ফেরত থাকলে বিয়োগ করতে হয়। এখানে ধারে ক্রয় নেই, যার জন্য শুধু আমরা ক্রয় ফেরতটাই বাদ দিয়েছি। আর ক্রয় ফেরতের টাকা হচ্ছে 4,000 টাকা। 80,000 থেকে আমাদের 4,000 বাদ দিয়ে আমরা পেয়েছি 76,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট ক্রয়ের কাজ বা নিট ক্রয়ের পরিমাণ। তারপরে আমাদের বাকি থাকে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ এই অঙ্কে শুধু একটাই আছে, কিন্তু মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ এগুলাও আসলে প্রত্যক্ষ খরচ, কিন্তু এখানে শুধু পরিবহনই পেয়েছি। ক্রয় পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে ক্রয় পরিবহন টাকা হচ্ছে 4,000 টাকা, আমরা দ্বিতীয় কলামে লিখলাম। এখন সর্বশেষ কাজটা বাকি থাকে বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করতে গিয়ে সমাপনী মজুত পণ্য। আর সমাপনী মজুত পণ্য বাবদ টাকা প্রশ্নে বলা আছে 14,000 টাকা, লিখলাম আমরা মাইনাস থাকে 14,000 টাকা। তাহলে এই তিনটা ব্যালেন্স আমরা যোগ করবো এবং এইটা আমরা বাদ দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে বিক্রিত পণ্যের ব্যয় টাকাটা পেয়ে যাবো 86,000 টাকা। আর এই বিক্রিত পণ্যের ব্যয়ের আগে কিন্তু আমি স্পষ্ট করে বাদ লিখেছি, যার জন্যই আমাদের এই নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের অ্যামাউন্টটা বাদ দিয়েছি। আর বাদ দিয়ে আমার পেয়েছি 31,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা, কিন্তু আমাদের প্রশ্ন বলা ছিল যে নিট মুনাফা পর্যন্ত আমাদের নির্ণয় করতে। তাহলে আমরা বাকি কাজটা এখন করব। মোট মুনাফা আমরা পেয়েছি 31,000। এখন আমরা এটা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলো বাদ দিব। তাহলে আমরা মোট মুনাফা পর্যন্ত বের করেছিলাম। এখন শুধু বাকি কাজটা মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে, যার জন্য আমরা টাইটেল দিয়েছি বাদ পরিচালন ব্যয়। ধারাবাহিকক্রমে আমাদের পরিচালন ব্যয়গুলো আনতে হবে। আমরা জানি সাধারণত পরিচালন ব্যয় হচ্ছে অবচয়, অবলোপন, ব্যয়, খরচ, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, এগুলো মূলত পরিচালন ব্যয়। সিরিয়াল জানবো। প্রথমে দেখতে পাচ্ছি যে আসবাবপত্র দেওয়া আছে রেওয়া মিলে, কিন্তু আসবাবপত্র তো সম্পদ, আমরা সম্পদ আনতে পারবো না। আমরা সম্পদের অবচয়টা অবশ্যই আনতে পারি, যার জন্য লিখেছি আসবাবপত্রের অবচয়। আর আসবাবপত্রের অবচয় আমরা কত আগে বের করেছিলাম, আসবাবপত্রের টাকার পরিমাণ ছিল 24,000, তার উপরে 10% ধার্য করেছিলাম, যার জন্য আমরা পেয়েছিলাম 2,400। তারপরে দেখতে পাচ্ছি বেতন এমনি রেওয়া মিলে বলা আছে 12,000 টাকা, কিন্তু সমন্বয়ে বলা আছে যে মালিক তার নিজস্ব তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান করেছে আরও 12,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে টোটাল বেতন বাবদ আমাদের 24,000 টাকা গিয়েছে, যার জন্য টোটাল বেতন খরচ হচ্ছে 24,000 টাকা। আমাদের বাকিটাও মানে সমন্বয়টাও যোগ করেছি। তারপরে ভাড়া বাবদ, ভাড়া একটি পরিচালন ব্যয় 12 টাকা দেওয়া আছে রেওয়া মিলে 5,000 টাকা, লিখলাম 5,000 টাকা। তারপরে দেওয়া আছে খাজনা ও কর, এটি একটি পরিচালন ব্যয়, পরিমাণ হচ্ছে 6,000 টাকা, লিখলাম। সেটা কোনো সমন্বয়ের কোনো কাজ নেই।
সর্বশেষটা দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে যে এই যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অ্যামাউন্ট বলা ছিল যে 90,000 টাকা, কিন্তু সমন্বয়ে কিন্তু বলা ছিল যে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে অবশ্যই আমরা এটার উপর 10% ধরবো, আর কথা কিন্তু আমরা বেরও করেছি এছাড়াও। তাহলে 90,000 উপর 10% ধরলে আমরা পাচ্ছি 9,000 টাকা। এই ছিল মূলত আমাদের পরিচালন ব্যয়গুলো। সকল পরিচালন ব্যয়গুলো আমরা এখন যোগ করবো, আর যোগ করে টাকা পাচ্ছি 46,400 টাকা। এই উপরের যে আমাদের যে মুঠ মুনাফা ছিল, সেই মুঠ মুনাফা থেকে আমাদের এই পরিচালন ব্যয় টাকাটা বাদ দিব, তাহলে আমাদের এই পরিচালন মুনাফা পেয়ে যাবো। পরিচালন মুনাফা হচ্ছে 15,400 টাকা পরিচালন মুনাফা। কিন্তু আমাদের প্রশ্ন বলা হয়েছিল যে নিট মুনাফা বের করো, অন্যান্য আয় অন্যান্য ব্যয় নেই বিদায় আমরা এটাকেই ভেবে নিতে পারি যে এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। এখানে ক্ষতি নেই, কারণ এটা আমাদের মাইনাস ব্যালেন্সে আসেনি, যার জন্য এটাকে আমরা এই নিট মুনাফা বলতে পারি। এই ছিল মূলত আমাদের এই খ দাগের আনসারটা। আমাদের তাহলে যে মোট মুনাফাটা ছিল, মোট মুনাফা ছিল 31,000 টাকা। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিচালন ব্যয়গুলো আসলে অনেকগুলা বেশি হয়ে গেছে, মোট মুনাফাতে বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যালেন্স থেকে এই ব্যালেন্সটা বাদ দিলে আমাদের এই যে 15,400 মাইনাস ফিগারে থাকবে। তাহলে আমরা অবশ্যই কিন্তু এখানে আর নিট মুনাফা বলতে পারি না, এখানে আমাদের নিট ক্ষতি বলতে হবে, বা এখানে পরিচালন মুনাফা বলতে পারি না, এখানে পরিচালন ক্ষতি বলতে হবে। শুধু একটাই কারণ যে এখানে এই ব্যালেন্সটা থেকে এই আমাদের পরিচালন ব্যয়ের ব্যালেন্সটা বড় হয়ে গেছে, যার জন্য আমাকে এটা মাইনাস ব্যালেন্স এসেছে। আর যদি প্লাস ব্যালেন্স আসতো তাহলে আমরা আগে যা বলেছি তাই ঠিক থাকতো, কিন্তু এখন আমরা নিট ক্ষতি বলতে হবে, কারণ এটা আমাদের মাইনাস ব্যালেন্সে এসেছে। আচ্ছা, এখন আমরা এটা এই গদাক সলিউশন করবো। এটা গদাকে বলা আছে যে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী তৈরি করো। মালিকানা সত্ত্ব বিবরণী মানে আমাদের মূলধন থেকে শুরু হবে, মূলধনের সাথে আমাদের অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, সাধারণ সঞ্চিতি, নিট মুনাফা এগুলো যোগ হবে, এবং উত্তোলন বা ক্ষতি এগুলো আমাদের বিয়োগ যাবে। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে মূলধনের অ্যামাউন্ট দেওয়া আছে 80,000 টাকা, রেওয়া মিলে লিখলাম। তারপরে আবার রেওয়া মিলেই বলা আছে যে অতিরিক্ত মূলধন দেওয়া আছে 20,000 টাকা, তাও লিখলাম। কিন্তু সমন্বয়ে বলা আছে যে মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে বেতন পরিশোধ করেছে কর্মচারীদের 12,000 টাকা। তাহলে এটাকে অতিরিক্ত মূলধন ভাবতে হবে। মালিক প্রতিষ্ঠানে যা বিনিয়োগ করে তাই হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে এই দুইটা ব্যালেন্স আমরা যোগ করে টাকা পাচ্ছি 32,000 টাকা। তারপরে আরও একটি আইটেম আছে সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল আর সাধারণ সঞ্চিতি একই কথা, এটা আমাদের অবশ্যই যোগ করতে হবে মূলধনের সাথে। তাহলে তার অ্যামাউন্ট ছিল 30,000 টাকা লিখলাম। আর নিট মুনাফা আমাদের অবশ্যই আনতে হবে মূলধনের সাথে। নিট মুনাফা প্রশ্নই মানে বলা আছে যে নিট মুনাফা 35,000 টাকা ধরে মালিকানার সাথে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো, যার জন্য আমরা লিখেছি প্রদত্ত, বা এখানে প্রশ্নে প্রদত্ত লিখলেও হতো। তাহলে নিট মুনাফা লিখলাম 35,000 টাকা। এই ছিল আমাদের যুগের আইটেমগুলো। এখন বিয়োগের আইটেমগুলো আনতে হবে। বিয়োগের আইটেমগুলো কি, যেমন উত্তোলনের শুধু নিট ক্ষতি এগুলো। যেহেতু নিট মুনাফা আমাদের এনেছি, নিট ক্ষতি আনার সম্ভাবনা নেই। শুধু প্রশ্নে শুধু একটা আইটেম আছে উত্তোলনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা লিখলাম, এটা আমরা মাইনাস ব্যালেন্সে। আর অন্যান্য ব্যয় কোনো কিছু নেই যেগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে এই ব্যালেন্সগুলো আমরা যোগ করবো আর শুধু 10,000 টাকা বিয়োগ করবো, তাহলে আমাদের পেয়ে যাবো 1,67,000 টাকা। এই 67,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব। এই ছিল মূলত আমাদের পুরো সৃজনশীলটার সমাধান।